এবং আপনার ফাইন আপনি ছবি রিলিজ হলো চক্কর, যেখানে জীবনের চক্কর, জীবনের চক্করে পড়ে জীবনের চক্করে পড়ে আপনার জীবনের চক্করে এখনো আছি। জীবনের চক্করে পড়ে আপনার ধরেন যে প্রমোশন করছেন, অসুস্থ মানুষ প্রমোশন করছেন, আসছেন, কোনো হুইল চেয়ারেও আপনি দেখা যাচ্ছে। তা এটা আপনার কি বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আমার কাছে যেটা মনে হয়েছে, আমি সাধারণত তুই আমার দেখিস তো, আমার যে ফেসবুক পেজ, সাধারণত আমার ফেসবুক পেজে আমার অভ্যাসটা নাই। এটা আমার কোনো বড় গুণ সেটা বলবো না, এটা আমার বৈশিষ্ট্য। সুপ্রিয় দর্শক, নীলিমা প্রেজেন্টস স্টার গল্পে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি পান্থ আফজাল, আর আমার সঙ্গে রয়েছেন, আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে তিনি কে। তিনি কখনো কখনো ভিন্ন ভিন্ন রূপে হাজির হন। কখনো তিনি ওসি হারুন, কখনো তিনি কি বলবো, কখনো তিনি মইনুল, আবার কখনো তিনি একটা সাধারণ মানুষ, শামীম ভাই। কিন্তু আমরা তাকে মোশাররফ করিম নামে চিনি। তিনি আমাদের মাঝে রয়েছেন এবং আমাদের স্টার গল্পের আজকের তিনি একজন অন্যতম অতিথি। কেমন আছেন ভাই? ভালো, বেশ ভালো। না, আপনি তো অসুস্থ ছিলেন এবং খুব ভালো লাগছে যে আপনার এই অসুস্থতার মাঝেও আপনি এসেছেন এবং সুস্থভাবে এখানে বসে কথা বলতেছেন। হ্যাঁ, ওই পায়ের একটা অপারেশন, মানে একটা টিউমার ছিল, সেটার জন্য প্রায় মাসখানেকই তো এখন ফাইন। এবং আপনার ফাইন আপনি ছবি রিলিজ হলো চক্কর, যেখানে জীবনের চক্কর, জীবনের চক্করে পড়ে জীবনের চক্করে পড়ে আপনার জীবনের চক্করে এখনো আছি। তো চক্করটা বেশ সবাই ভালো বলছে আর কি, যেই দেখলো। গতকালকে একটা হলো কচি খন্দকারের সঙ্গে, কচি খন্দকার খুব প্রশংসা করলো, মানে খুবই ভালো লাগলো। আর কচি ভাইয়ের বৈশিষ্ট্য হচ্ছে যে যা ভালো লাগে না মুখের উপর ঠাস করে বলে দেয়। তো প্রথম যখন কচি ভাই কথা শুরু করলো চক্কর নিয়ে, তখন আমি একটু টেনশনে ছিলাম যে কি বলে। তার সাথে তো আপনার একটা মানে সম্পর্কটা সেরকম সম্পর্ক তার সাথে, যেহেতু আপনার খুব সহজ একটা সম্পর্ক। এবং চক্কর নিয়ে আমিও অনেক দেখেছি যে অনেকে ভালো রিভিউ দিচ্ছে, এবং এই গল্পের মধ্যে যে মোশাররফ করিম, অন্য একটা মোশাররফ করিমকে খুঁজে পেয়েছে। শুধু মোশাররফ করিম না, যারা যারা অভিনয় করেছে সবার নিয়ে কথা বলছে। চক্করে অলমোস্ট সবাই আসলে ভালো করছে। জীবনের চক্করে পড়ে আপনার ধরেন যে প্রমোশন করছেন, অসুস্থ মানুষ প্রমোশন করছেন, আসছেন, কোনো হুইল চেয়ারেও আপনি দেখা যাচ্ছে। তা এটা আপনার কি বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আমার কাছে যেটা মনে হয়েছে, আমি সাধারণত তুই আমার দেখিস তো, আমার যে ফেসবুক পেজ, সাধারণত আমার ফেসবুক পেজে আমার অভ্যাসটা নাই। এটা আমার কোনো বড় গুণ সেটা বলবো না, এটা আমার বৈশিষ্ট্য। মানে আমি অভ্যস্ত হয়ে উঠতে পারি নাই এখনো, যে পেজে ছবি দেওয়া, কিছু লেখা বা প্রচারটা করা। তো প্রচার তো করাই যায়, কিন্তু আমি সেই ক্ষেত্রে শিওর হতে চাই যে আমি যে কাজটা করলাম সেই কাজটা আমার কাছে আসলে ভালো লাগলো কিনা। আমার কাছে যদি ভালো লাগে তাহলে সেটা নিয়ে তো আমি কথা বলতে পারি যে হ্যাঁ আমার ভালো লেগেছে। আর আমার ভালো লাগে নাই, কিন্তু অথচ আমি বলে যাচ্ছি প্লিজ আপনারা দেখেন। চক্করের যখন প্রিমিয়ার শো হলো তখন দেখলাম, আমি দেখে আমার ভালো লাগলো। আমার ভালো লাগার কারণে আমার মনে হলো যে তাইলে আমি মানুষকে বলি, যেহেতু আমার ভালো লেগেছে সো আমি বলতে পারি। এবং সেটা আপনার দেখা গেল হুব্বার ক্ষেত্রে আপনার দেখা গিয়েছিল যে আপনি একটু প্রচার করেছিলেন, ভালো লেগেছিল আপনার। এবং আপনার এই চক্করের ক্ষেত্রে দেখা গেল, এবং সামনে আশা করি প্রচার বিমুখ থেকে বেরিয়ে এসে মোশাররফ করিম কি বলে না, আমার কাছে মনে হয় যে একটা জিনিস যদি ভালো হয় তাহলে সেটার প্রচার করাটাই ভালো, এই জন্য যে সবাই দেখুক। না দেখলে তো সবাই বঞ্চিতও হতে পারে একটা ভালো জিনিস থেকে। কিন্তু আমি একটা কথা কিন্তু আমি খারাপ চানাচুর ভালো প্যাকেট দিয়ে বিক্রির পক্ষপাতী না ভাই। আমি আর একটা কথা বলতে চাচ্ছি যে তারকারা যে আত্মপ্রচারমুখী, ধরেন ফেসবুকে প্রচার করছে, আমি সব তারকার ক্ষেত্রে বলছি, কিন্তু মোশাররফ করিম ক্ষেত্রে বলছি না। তারা নিজেকে প্রচারে ব্যস্ত, কাজের থেকে প্রচারে ব্যস্ত বেশি। কাজটা কতটা ভালো হলো, কতটা মানুষ দেখলো, কতটা মানুষ দেখবে, এটা কিন্তু অনেকে, যেমন আমি আজ জার্নালিস্ট হিসেবে আমি যত জানি, এটা আমি আপনাকে বলছি, এটা কিন্তু চিন্তা করে না। তার সামাজিক মাধ্যমে তাদের কাজের প্রচার করে, তারা বিভিন্ন মাধ্যমে প্রচার করে, অনেক বড় করে বলে, কিন্তু ছবি দেখতে আসার পরে অনেকে হতাশ হয়ে যায়। আপনার কাছে এই যে আত্মপ্রচারটাকে আপনি কিভাবে দেখেন? মানে আমার কাছে মনে হয় কি যে আমি একটা সিনেমায় অভিনয় করলাম কি একটা নাটকে অভিনয় করলাম, সেটা তো আসলে দর্শকের জন্যই করলাম। তো দর্শক না দেখলে তো আসলে আমি এর কোনো রেজাল্ট নাই, আমি তৃপ্ত না। তো সেই দর্শকের কথাটা হঠাৎ করেই আমি প্রচারে খুব হয়ে গেলাম, তখনই দর্শকের কথাটা ভাবতে শুরু করলাম, তাহলে হবে না। আসলে দর্শকের কথাটা আমাদের ভাবতে হবে একদম স্ক্রিপ্টটা হাতে পাওয়া থেকে। যখন আমি একটা স্ক্রিপ্ট হাতে পেলাম, যে এই স্ক্রিপ্টটা পড়ে আমি আসলে আমার দারুণ,
স্ক্রিপ্ট দারুণ ক্যারেক্টার, এই ফিলিংটা খুব জরুরি। এই ফিলিংটা এইটা যদি আমার না হয়, আমি যদি সেটা ফিল না করি এবং সেই অনুযায়ী কাজটা যদি না করি, তাহলে হলো কি যে আমি কাজটা কোনো রকম দায়সারা গোছের করলাম, শেষে আবার আমিই চাচ্ছি যে এই কাজটা সবাই দেখুক। তাহলে এটা তো আসলে আমার একটা চরিত্রহীনতা, মানে একটা কি প্রতারণা। মানে আমি কাজটা ঠিকঠাকভাবে মনোযোগ দিয়ে করি নাই বা কাজটাকে ভালোবেসে করি নাই, কিন্তু আমিই আবার চাচ্ছি যে এটা সকলে দেখুক। তাহলে এটা তো আসলে খুব মানে না, নিজের সাথে দর্শকের সাথে দরকার নাই তো আসলে। বেটার হচ্ছে আমি একটা ভালো গল্প, অ্যাটলিস্ট আমি বলবো যে কেউ অনেক ভালো অভিনয় করবে, আবার কারো অসাধারণ অভিনয় করার ক্ষমতা থাকে, কারো থাকে না, কিন্তু সততার জায়গাটা আমি বিশেষ করে বলতে চাই যে ওই কাজের ক্ষেত্রে যে চরিত্রটির বোঝা এবং সেই অনুযায়ী অভিনয় করার চেষ্টাটা করা, চেষ্টাটাও যদি না থাকে, আমি চেষ্টাও করছি না, আমি অন্যান্য অনেক বিষয় নিয়ে ব্যস্ত থাকছি, আবার চাচ্ছি যে এটা সবাই দেখুক। এটার ফলে কি আপনি কি মনে করেন যে অনেক তারকা হারাই যাচ্ছে, এসেই হারাই যাচ্ছে, সম্ভাবনা মানে সম্ভাবনায় থাকে? ব্যাপার হচ্ছে কি, হারিয়ে যাওয়া বা থাকা তার চেয়েও বড় কথা হচ্ছে যে মানুষ অনেক কিছুই গ্রহণ করতে পারে, কিন্তু মানে এমন একটা জিনিস যেটা হয়তো খুব ভালো না, কিন্তু মানুষ গ্রহণ করে নিল, আমজনতা। এখন আমজনতার সবাই যে খুব শিল্পবোধ সম্পন্ন সেটা ভাবার তো কারণ নাই, আবার সেটা হতেই হবে তেমন আমি বলছি না। ব্যাপার হচ্ছে যে একটা লোক দেখা গেল যে একটা মানে 5টা ডিগবাজি দিয়ে দিল, তো এখন সেইটা তো মানুষ দেখবেই। এখন সেই ডিগবাজির মধ্যে যদি আসল কাজগুলো হারিয়ে যায় তাহলে হচ্ছে মুশকিল। এখন একজন এসে কিছুদিন এই সব করলো টললো, কিন্তু এইসব করে তো যেটা হয় কি, ওই জিনিসটা দেখতেই পারে, প্রচুর লোক দেখতে পারে, তাতেই সে গ্রেট হয়ে গেল তা না, এবং ওই করে সে অনেকদিন থাকতেও পারে, তাতেও সে গ্রেট হয়ে গেল তা না। আসলে বিষয়টা হচ্ছে যে আমি কয়দিন এখানে থাকবো, কয়দিন থাকবো না, কয় সেকেন্ড থাকবো, বা আমি আসলে এখানে টিকতে পারবো কি না, সেই হিসেবটাই মাথায় আনার দরকার নেই যে আমি আসলে এখানে কাজ করতে আসছি এবং আমি টিকতে পারবো কিনা, বা টেকার জন্য আমি খুব কাজ করব, সেই হিসেবেরও দরকার নেই। আমি কাজটাকে জাস্ট ভালোবাসবো, তারপর টিকলে টিকলাম, না টিকলে না টিকলাম। মাই ডিউটি ইজ টু লাভ। তাহলে এর পরিপ্রেক্ষিতে আপনি বলি, এই যে যে মোশাররফ করিম আজকে যে অবস্থানে আছে, সে আপনার যদি শুরু করি ক্যারাম থেকে শুরু করে, ক্যারামের আগের থেকে যদি শুরু করি, এখনও কিন্তু জনপ্রিয় হচ্ছে, দিনে দিনে টিকে আছে, বা আমরা টিকে থাকা না বলি, এই অবস্থানে আছেন। এটার মূল মন্ত্রটা কি ছিল, বা আপনি কি কিসে বিশ্বাস করতেন? একদম ওইটাই আসলে। আমি যদি আমার ভেতরে যদি কোনো অনুরণন কাজ না করে, কোনো ভাইব্রেশন, একটি চরিত্র যদি আমাকে একটু ধাক্কা না দেয় আমার ভেতরে, যা কোনো একটা লক্ষণও যদি আমি না পাই, তাহলে সেটা এমন কোনো কাজ যে আমার কখনো করতে হয় নাই তা না, অনেক কাজ করতে হয়েছে, কিন্তু সেই সব ক্ষেত্রেও সেই যে স্ক্রিপ্টটা পছন্দ হয় নাই, ভালো লাগছে না, তার মধ্যে ওই ওই সিকোয়েন্সে বা শুটিংয়ে বসেই তুই নিজেও হয়তো দেখছিস যদি একবার গিয়ে যে বসে আছি, ওটা নিয়ে একটু চিন্তা ভাবনা করা যে আচ্ছা ইলজিক্যাল লাগতেছে, এই জায়গাটা ঠিক হচ্ছে না, তাহলে এটা কীভাবে কী করা যায়, এই করতে করতে ভাবতে সেটাকে একটু মেরামত করা, ঠিকঠাক করে নেওয়া, করে নিয়ে তারপরে অভিনয়টা করা। কারণ একটা দায়িত্বের জায়গা তো আছে, মানে ভালোর তো শেষ নাই, এবং আমাদের এই মিডিয়ামে তো ভালো করতে গেলে টাকাটা লাগে, টাকাটাই একমাত্র লাগে তা না, কিন্তু টাকাটা লাগেই, এটাও সত্যি কথা। কারণ একটা লেখালেখির ক্ষেত্রে একটা কাগজ কলম হলেই হয়, কিন্তু একটা ফিল্মিং তো আসলে এখানে অনেক টাকা পয়সার ব্যাপার আছে, এবং সেগুলোর উপরে ভালো মন্দ কিছুটা নির্ভর যে করে না তাও না। তো তারপরেও অ্যাটলিস্ট হচ্ছে যে যতটুকু পাওয়া যাচ্ছে, হয়তো একটা খুব খুব কাজ করতে গিয়ে পছন্দ হলো না, যে না এই জায়গাটা ভালো লাগছে না, এই অ্যাক্টিংটা ভালো লাগছে না, বা এইভাবে মুভ করতে ভালো লাগছে না, বা এই মুভটা ইলজিক্যাল লাগছে, সেটাকে নিয়ে ভাবা, চিন্তা করা, সিরিয়াসলি চিন্তা করা, ভাবলে কিছু পাওয়া যায়। এখন যদি আমি ভাবতেই না চাই, এখন আমি কখন ভাববো না? যখন আমি অনেক কিছুতে ব্যস্ত থাকবো। কারণ আমি যখন অনেক কিছুতে এই যেমন এই যন্ত্রটা তো এটা আমাদের অনেক সময় খেয়ে দিছে আসলে, সত্যি কথা। তো সবচেয়ে এটা কিন্তু শুধু যখন আমি দেখছি তখনই না, যখন রেখে দিচ্ছি তখনও যা দেখলাম তা আমার মাথায় আছে, এখন আমি যা দেখলাম সেটাও আমার মাথায় আছে রেখে দেওয়ার পরেও। সো আমার কিছু সময় কিন্তু সে খেয়ে নিচ্ছে, অথচ যে চরিত্রটা নিয়ে আমার ভাবার কথা, সেই ভাবনার সময়টা কিন্তু তখন আর আমি পাচ্ছি না। সো
ইউ হ্যাভ টু লাভ। আপনার একটা আমি এত কিছু আমি বলবো না, আমি একটা বিষয় নিয়ে বলবো যে ছাইয়া ছিয়া নামে একটা করেছিলেন, তখন আপনি এই ক্যারেক্টারটা করার ক্ষেত্রে আপনি কিছু ভাবনা ছিল? আসলে এই আমার আমার এই নাটকটা আমার ভালো লাগে নাই, স্ক্রিপ্টটাই ভালো লাগে নাই। কিন্তু এটা ইম্প্যাক্ট কিন্তু এখনো মানুষ বলে কিন্তু এটা। হ্যাঁ বলে, ভীষণ ভীষণ খুশি। এখন সেটা ক্যারেক্টারটা এবং ক্যারেক্টারাইজেশনের জন্য আর কি, যেমন করে করা সেই সব মিলিয়ে আর কি একটা নির্ভেজাল হাসির নাটক। And সেই নাটকটা আসলে কি কাজে লাগছে আসলে